আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না চট্টগ্রাম ৪ আসনে জয়ী বিএনপির আসলাম চৌধুরী। আপিল বিভাগের রায় প্রতিবাদে সড়ক অবরোধ। কুড়িগ্রাম ও লালমনিরহাটে নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে বেশ কিছু নিম্নাঞ্চলের শাকসবজি সহ কাঁচা সড়ক। কুড়িগ্রাম জেলার ৩৬টি স্থানে তীব্র নদী ভাঙন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঋণ খেলাপি হয় চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে তার প্রার্থিতা বহাল থাকায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামাতে প্রার্থী আনোয়ার সিদ্দিকী। অন্যদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যাংক এসে একটি লিভ টু আপিল করে। যমুনা ব্যাংকও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি আবেদন করে। এর ধারাবাহিকতায় শুনানি হয়। লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। এই রায়ে আপিল বিভাগ নির্ধারণ করেছেন যে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। যেহেতু তিনি ঋণ খেলাপি হিসেবে জনাব আসলাম চৌধুরীর নমিনেশন বাতিল ঘোষণা করা হলো। অর্থাৎ তিনি এই ইলেকশনে কোনো যোগ্যতম ক্যান্ডিডেট ছিলেন না, তিনি অযোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এই কারণে এই আসনে এখন কি হবে এই ব্যাপারটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে আমরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেখতে পাব। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না আপিল বিভাগের এমন রায়ের পর বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সীতাকুণ্ডের ছোট দারোগরহাট এলাকায় তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ইলেকট্রনিক করাতি দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে দেন। পাশাপাশি বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছাড়ি গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও দুধকুমার নদের পানি এখনও বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা সহ বেশ কিছু নিম্নাঞ্চলে বীজতলা, পাট এবং শাকসবজি সহ জমির ফসল এবং কাঁচা সড়ক তলিয়ে গেছে। এছাড়া অনেক স্থানে তীব্র নদী ভাঙন দেখা দেয় এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। এদিকে উজানের ঢল কমে আসায় লালমনিরহাটের তিস্তা নদীর পানি দ্রুত নেমে গেছে। তবে পানি নেমে গেলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু এলাকার বাড়িঘর থেকে কাদা পানি পুরোপুরি সরেনি। অনেকে ঘরের আসবাবপত্র এবং রান্নার চুলা এখনও ভিজে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। এবারের জাতীয় বাজেট গরিব ও সাধারণ মানুষের কল্যাণে প্রণীত একটি গণমুখী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের দামলায় প্রধানমন্ত্রীর দফতর থেকে বরাদ্দ করা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় মীর শরফত আলী সপু বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে। এছাড়া ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যবাধকতা বাতিল করায় সাধারণ জনগণ সহজে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাজেট থেকে যে জিনিসগুলো গণমুখী যে বাজেট সেটা আবারও উনি প্রমাণ করে দিয়েছেন। গরিবদের যে চাল, ডাল, নুন থেকে শুরু, তেল থেকে শুরু করে সমস্ত ট্যাক্স
কমিয়ে দিয়েছে এই সরকার। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে 3 লাগবে, সেটা গতকাল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সরকার সেটা উঠিয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি বে হারবার 2 নামে পাথর বোঝে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতরাত 3টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় 2 এবং 3 নম্বর বয়ার মাঝখানে এই ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার পর এমভি বে হারবার জাহাজটির খোল ফেটে গিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। এ সময় জাহাজের 12 নাবিকের মধ্যে 8 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। বাকি 4 জনকে পারুকি সমুদ্র সৈকত এলাকায় স্থানীয়রা উদ্ধার করে। ডুবে যাওয়া এমভি বে হারবার জাহাজটি পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিল। জাহাজ দুর্ঘটনার স্থান চিহ্নিত করা হয়েছে এবং বর্তমানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল 6:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 226 ফ্লাইটটি সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো যায় কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। বিমানবন্দরে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর ও চেক প্রদান করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর আগে গত 21 জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হন। তাদের মধ্যে 5 জনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। বিদেশে যদি আমাদের কোনো নাগরিক মারা যায়, তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে আনা হয়, সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয় আছেন, উনিও এই ব্যাপারে করছেন। এরকম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে তার পরিবারের সদস্য যারা আছেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের একটি সুরক্ষার জন্য, তাদের জীবন এবং জীবিকা নির্বাহের জন্য একটি তাদের প্রয়োজনের তাগিদে সেই সুব্যবস্থাপনাটুকু সরকার সেই পদক্ষেপটুকু ইতিমধ্যে নিয়েছেন। হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় BSF এর পুশিন অপচেষ্টা মোকাবিলায় জেলার 103 কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিয়েছে 55 বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সাথে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিটিপি, স্থানীয় কৃষক, চা বাগানের কর্মী ও খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি হয়েছে। পুশ ইন প্রতিরোধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত রক্ষায় একযোগে কাজ করছে তারা। গত 27 ও 28 জুন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে BSF এর একাধিক পুশিনের অপচেষ্টা সীমান্ত শূন্য লাইনে প্রতিহত করে বিজিবির দক্ষ টহল দল। ইজারা নেয়া বালু মহলের আড়ালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে প্রায় 20 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালু মহলের ইজারা দেওয়া হলেও বাস্তবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে। এর ফলে চর সোনারামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, আশুগঞ্জ বাজার, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রেডের 33,000 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি, কৃষি জমি ও নদী তীর ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। বরিশাল নগরীতে অবৈধ 3 হুইলারের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবগ্রাম রোডে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন 3 হুইলারের বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণ করে দিলেও তারা তা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করছে। জয়পুরহাটে অনুকূল আবহাওয়া ও কম খরচে বেশি লাভ পাওয়ায় রেশম চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। তবে সরকারি নজরদারির অভাব, সংশ্লিষ্ট বিভাগের জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়তে পারে রেশম শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয়রা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা।
রেশম শিল্পের জন্য একসময় খ্যাতি ছিল দেশের উত্তরাঞ্চলের। সময়ের সাথে সেই খ্যাতিতে কিছুটা ভাটা পড়েছে। তবে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় তুঁত গাছের চাষ করছেন কৃষকরা। তুঁত পাতাকে কেন্দ্র করে বেড়ে ওঠে রেশম পোকার লার্ভা। অনুকূল পরিবেশ আর স্বল্প জায়গায় রেশম চাষ করা সম্ভব হওয়ায় আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষকরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত মনিটরিং, সরকারি প্রশিক্ষণ, সহজ ঋণ ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। রেশম চাষ এটা অত্যন্ত একটি লাভজনক পেশা। আমরা দরিদ্র, আমরা সংসারী কাজ করি, কাজের পাশাপাশি রেশম চাষ করি। এই টাকাটা নিয়ে আমরা সংসারের খরচপাতি করি, কারণ আমরা গরিব মানুষ। ধান চালের ঝুঁকি আছে, কিন্তু এর তো কোনো ঝুঁকি নেই। এর তো তুবানো খাবে না, পাথরেও খাবে না, কিছুই খাবে না। সরকারের কাছে দাবি যে এটার উপরে খুব ভালো একটা নজরদারি করা দরকার। ধান, পাট বা কলা, ভুট্টা এইসব চাষের থেকে তুঁত চাষটা আবহাওয়া জয়পুরহাট জেলা আবহাওয়ার জন্য উপযোগী। কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পর্যায়ে রেশম শিল্প বিকাশের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। এই প্রকল্পের মাধ্যমে গ্রামে রেশম চাষের একটি জোয়ার বিস্তৃত হবে এবং আগামীতে সরকার এই রেশম চাষে আরো নতুন নতুন প্রকল্প হবে। প্রকল্পের মাধ্যমে গ্রামে হত জনগোষ্ঠীকে কর্মসংস্থান এবং কাজের সুযোগ করে দিবে। চাষিরা বলছেন, রেশম শিল্পকে ঘিরে এখনো রয়েছে অপার সম্ভাবনা। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ ও তদারকি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুগঞ্জ উপজেলার উজানভাটি রেস্টুরেন্টের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা প্রকল্পের সমন্বয়ে পরিষদের সভাপতি মেহরুন্নেসা মেহরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন। জনভোগান্তি নিরসনে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বাজারের মাঝে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত শেষ করা ও রেল সীমানার দোকানঘর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মিরপুর বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও জনসাধারণের আয়োজনে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা জামায়াত নেতা ও মিরপুর বাজার কমিটির সভাপতি অধ্যাপক জোমারত আলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা জানান। গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ২ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাতে চামুচা মাগুড়া মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব ১২ মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হল জাতীয় ফল মেলা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন। মেলায় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের প্রদর্শন ও চারা বিক্রয় করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।